এরপরে পরিবার ভিত্তিক কালচারাল এক্সপ্লোরেশন প্রজেক্টের আয়োজন করা। কালচারাল মানে কি? কালচার মানে সংস্কৃতি বুঝি। এই যে আমরা খাই দাই পড়ি, আচার আচরণ করি, পোশাক আদি পরি, এই সব কিছুই তো কালচার বা সংস্কৃতির ভেতরে অন্তর্ভুক্ত। এখন সব অঞ্চলের তো কালচার একরকম না, সব জায়গার ভাষা তো এক রকম না, এক এক জায়গার ভাষা এক এক রকম। এই যে আমরা বলি আমি পরীক্ষায় পাস করব না, যদি পাস না করি বলে আমি পরীক্ষায় পাস করব না, দেখবেন আর এক জায়গায় বলতেছে আই হরিকাত হাস কইতাম না, আই হরিকাত নো পাস খইজুম। আর এক জায়গায় দেখবেন যে এক এক জায়গায় এক এক রকম, কেউ কয় পোলা, কেউ কয় সোল, কেউ কয় ছেলে, কেউ কয় এইরকম বিভিন্ন সিস্টেম আছে না। আমাদের ওই জায়গায় বেটা কয়, সেরা কয়, সেরি কয়, এইসব আছে আর কি। তো একই জিনিস এক এক জায়গায় এক এক রকম প্রচলন হয়েছে, কিন্তু সেইটাই তাদের কাছে কিন্তু ভালো মনে হচ্ছে, তারা কিন্তু এইটাতে আবার অন্যরকম মনে করতেছে না। তাহলে এই যে কালচারাল সিস্টেম এক এক জায়গায় এক এক রকম, কি করবেন? পরিবারে সব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ডেকে নিয়ে এই প্রোগ্রামের অনুষ্ঠান করবেন, যে দেখো এক এক জায়গার ভাষা কীরকম, এইরকম এরকম বুঝাবেন তাদেরকে। এই জায়গায় খাবার তারা এরকম খাবার খায় বুঝাবেন, এই পোশাকগুলো তারা এইরকম পরে, সিলেট অঞ্চলের মানুষ এই ধরনের পোশাক পরে। এক অঞ্চল নিয়ে সবসময় আলোচনা করবেন না, প্রতি মাসে এক এক জায়গার আলোচনা করবেন, গোটা দেশ সম্পর্কে তাদের সংস্কৃতি সম্পর্কে পুরো ধারণা পাবে। বইপত্রে এগুলো যখন পড়বে সহজ হয়ে যাবে, আর সব জায়গার একটা আইডিয়া পেল যে আসলে কীভাবে সংস্কৃতিটা কীভাবে বেড়ে ওঠে ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। এরপরে 2 নম্বর হচ্ছে গার্ডেনিং প্রজেক্ট, মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনারা যে এক প্ল্যাটফর্মে থাকেন আব্বা মা সবাইকে মিলে গার্ডেনিং প্রজেক্ট করবেন। অর্থাৎ বাড়ির যদি ছাদ থাকে, শহর হয় তাহলে বড় তো ছাদ থাকে, এই ছাদের উপরে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাবেন। এই ছাদের উপরে এই টবের ভেতরে দেখা যায় যে পেঁয়াজ লাগান যায়, কিন্তু এখন তো ভারতে পেঁয়াজ বন্ধ করে দিতে চায়, রসুন বন্ধ করে, এইটা বন্ধ করবে, ওইটা বন্ধ করবে। এইসব প্রজেক্ট তৈরি করেন, দেখেন ওরা এমনিই শেষ। এগুলো দেখে আর দেখবে যে বাংলাদেশ তো দেখতেছি নিজে এখন নিজের পায়ে দাঁড়ানো শিখে গেছে। তো এই আপনি যদি আপনারগুলো উপার্জন করে খেতে পারেন, আপনি বাজারে যাবেন না, ফলে বাজারে আর সমস্যা হবে না, গরিব মানুষগুলো এমনি কিনে খেতে পারবে। আপনার তো আপনিই খাচ্ছেন, তাহলে আপনি কিনতেছেন না যেহেতু, সুতরাং বাজারে কিন্তু সব কিছুর অনেক কিছু থাকতেছে আর কি। তো বেশি পরিমাণে ওইগুলো থাকতেছে, গরিব মানুষ একটু শান্তি পাবে, দামটা কমবে। আর সবাই মিলে যদি খালি বাজারে যাই, বাড়িতে কিছু করি না, শুয়ে বসে খাই, বাজারে সবাই যায়, তখন তো দাম বেড়েই যাবে। জিনিস কম, আমরা গেছি বেশি মানুষ, তাইলে তো বেড়ে যাবে। নিজের ইগুলো নিজে করেন, তাহলে গার্ডেনিং এইগুলো করবেন। বড় বড় টবের ভেতরে ওই যে এইগুলোর দেখে সিস্টেম আছে, ওই জায়গায় জায়গায় ফুটো করে, তারপরে ফুটার ভেতর দিয়ে ওই মাথাটা বের করে রাখে, আর ভেতরে পেঁয়াজ রসুন সব কিছু বড় হচ্ছে, আর ওইগুলো বাইরে বের হয়ে যাচ্ছে, আলো বাতাসও পাচ্ছে সুন্দরভাবে। এভাবে অনেক কিছু করা যায় ছাদের উপরে, আর এই দিয়েই কি হবে, আপনার পুরো পরিবার চলবে, কোনো সমস্যা হবে না, পুরা পরিবার চলে যেতে পারবে। এছাড়া গ্রাম অঞ্চলে বিশেষ করে যে পতিত জমি থাকে, মানে যেই জমিতে কোনো কিছু করে না, এই বাড়ির আশেপাশে কত জায়গায় তো দেখতেছি কি অবস্থা, ওই জায়গায় কিছু করে না, ওই জায়গাগুলো কত উর্বর জমি। বাংলাদেশে এমন, অন্যান্য দেশ আর এই দেশ পার্থক্য আছে, বাংলাদেশে এমন কোনো কিছু যদি রোপণ করা যায় সাথে সাথে গাছ বের হয়, এত উর্বর জমি। এই যেই জায়গাগুলো পতিত আছে ওই জায়গাগুলোতে কিছু লাল শাক রোপণ করেন, কিছু পালং শাক ছিটিয়ে দেন, এইটা ওইটা ছিটিয়ে দেন, সুন্দর করে পরিচর্যা করেন। আর এইগুলো যে ছিটিয়ে দিলেন, এগুলো কি করবেন, ভাগ করে দিবেন, যে ছেলেকে বলবেন এইটুকু তোমার, এই পেঁপে গাছ গাড়লাম, এই আম গাছ গেড়ে দিলাম, এই দুইটা তোমার, তুমি যত্ন করবে। এইটা তোমার মেয়েকে বলবেন, ও যত্ন করবে। স্ত্রীকে বলবেন এইটা তোমার, এইটা তুমি যত্ন করবে। এই সবাই ভাগাভাগি করে নিলেন না, আগ্রহ বাড়বে। একটা ছাগল কিনে দিচ্ছেন, এই তোমাকে ছাগলটা দিয়ে দিলাম, তোমার এইটা। এই মেয়েকে বলবেন এটা ছাগলটা তোমার দিয়ে, স্ত্রীকে বলবেন এটা, মানে যার যার যত্ন করবে, প্রতিযোগিতা হবে যে ওর চেয়ে আমি ভালো করে এইটা পালন করব। এক পর্যায়ে দেখবেন আপনার পরিবারে কোন অবস্থা হয়ে গেছে, আর ছেলে মেয়েরা উল্টাপাল্টা দিকে যাওয়ার কোনো সুযোগ পাবে না, এইগুলোতেই ব্যস্ত থাকবে। এগুলো তো বুঝি না কোনগুলো করা লাগে আসলে। এরপরে 3 নম্বর, পরিবার ভিত্তিক বই লেখা বা ডকুমেন্টারি প্রজেক্ট। পরিবার ভিত্তিক বই লেখার চর্চা করেন। আব্বা যদি শিক্ষিত হয় তাহলে বিভিন্ন খালি বিশাল বিশাল বই লেখা লাগবে এমন না, আপনার দাদা দাদি নানা নানি ইত্যাদি নিয়ে বিভিন্ন ধরনের যেসব অবস্থায় পর্যন্ত হয়ে আসছে, যে দাদা কি করতো, নানা কি করতো, এইসব কিছু লেখালেখি করেন। ছেলেদেরকে ওই গল্পগুলো বলে বলে শোনান, যে তোমার দাদা এরকম ছিল। বিভিন্ন ধরনের বাস্তব ভিত্তিক কিছু গল্প বলেন বসে বসে, বা এই ডকুমেন্টারিগুলো লেখেন, দেখবেন যে ওদের আগ্রহ বাড়বে, হাতের লেখা ভালো হবে। এগুলো লিখতে লিখতে দেখ পড়াশোনায়ও আগ্রহ বাড়বে। এরপরে 4 নম্বরে হচ্ছে ডিজিটাল ডিটক্স উইকেন্ড।
এইটার মানে হচ্ছে আপনার পরিবারে যত ডিজিটাল ডিভাইস আছে সবগুলো বন্ধ রাখবেন পুরো মাসের ভেতরে অন্তত একবার, অথবা সপ্তাহে একবার হতে পারে, প্রতি সপ্তাহে সব বন্ধ। আপনার মোবাইল বন্ধ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যত কিছু আছে সব কিছু বন্ধ করে রাখবেন। আপনার যে ওয়াইফাই আছে বন্ধ থাকবে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে, অর্থাৎ এই যে ওয়াইফাই আছে না এগুলো বন্ধ থাকবে, সব বন্ধ। বলবেন হুজুর বন্ধ, তাইলে তো কল আসবে না, ঝামেলা বাজায় দিলেন। ঝামেলা কি, আগে চলে নাই এখন চলবে না কেন? এখনো চলবে। একদিন বন্ধ থাকলেই সমস্যা হয়। আপনি আগেই অ্যানাউন্স করে দিবেন যে আমার অমুক দিনে আমার একটা প্রোগ্রাম আছে, ছেলে মেয়েদের এই নিয়ে প্রোগ্রাম করব, তো সব কিছু বন্ধ থাকবে, ওই দিন কল দেওয়ার প্রয়োজন। আর কেউ যদি কল দিতেই চায়, আশেপাশে কত মানুষ আছে আপনি জানতে পারবেন, ওই একদিনের জন্য সমস্যা হবে না। একদিন সব কিছু বন্ধ রাখেন, উপকারটা কি হবে? এত কিছু বন্ধ করে দিলেন, তারপরে ছেলে মেয়েদের নিয়ে সকালে ফজরের নামাজ আদায় করলেন সঠিকভাবে ওযু করে সুন্দর করে, তারপরে সকালে কোরআন তেলাওয়াত করলেন, তারপরে খাবার দাবারের আয়োজন করলেন, সবাই মিলে প্রোগ্রাম করতেছেন কিন্তু সারাদিন। তারপরে বইপত্র, বিভিন্ন হাদিস কিতাবের বইপত্র পড়া শুরু করছেন, যোহরের নামাজ আদায় করছেন, এরপরে বিকালে খেলাধুলাও করছেন তাদের সাথে, তাদেরকে নিয়েই খেলাধুলার আয়োজন করছেন, স্ত্রীও সাথে আছে, আপনারাই তো। এরপরে মাগরিবের আজান দিছে, নামাজ আদায় করছেন, তারপরে সন্ধ্যার পরে দেখা যায় যার যার মতো শেষে কোরআন তেলাওয়াত করতেছে, শেষে মেশে দোয়া দরুদ যখন পড়ে আল্লাহর কাছে হাত উঠাবেন, ভালো লাগবে না? এই যে পুরো সময়টুকু আপনার কোনো ডিভাইস মানে যে অন ছিল না, সব কিছু বন্ধ ছিল, ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, ইউটিউবে সময় দেয় নাই কেউ, ফেসবুকে কেউ সময় দেয় না, ইনস্টাগ্রামে ঢোকে নাই। সুতরাং কি হলো, ডিভাইসের যে আসক্তি থেকে বের হওয়ার জন্য মস্তিষ্ক এমনভাবে আল্লাহ পাক মস্তিষ্ক তৈরি করছেন যে আপনি যদি কোনো কিছুর থেকে আসক্তি থেকে বের হয়ে আসতে চান তাহলে ওই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। মোবাইলে আসক্তি হয়েছে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। যদি দূরে থাকতে পারেন বেশি বেশি, দেখবেন ওই আসক্তিটা কমে গেছে। ব্রেন এভাবেই তৈরি, প্রথমেই কমবে না, ধীরে ধীরে এমনিই কমে যাবে। আর এই মোবাইলের আসক্তি, মোবাইল ছেলেবেলাকে একেবারে নষ্ট করে দিয়েছে। সুতরাং এই যে ডিভাইস মুক্ত থেকে পরিবারে এই সিস্টেম চালু করেন, তারপরে ধীরে ধীরে এমনিই ডিভাইস মুক্ত হয়ে যাবে তারা। আর ডিভাইসগুলো কেন দিবেন সন্তানদেরকে? এইগুলা দেয়া বাদ দিয়ে ওই অনেকেই বাড়ি আছে, দেখা যায় যে ছোট সন্তান ওই মোবাইল দিলে পারে কার্টুন দেখে, আর সে কোনো কথা বলে না, 1 ঘন্টা 2 ঘন্টা দেখতেছে, মাও শান্তি পায়, বাহ সন্তান কত ভালো, তারপরে কাজ কাম করতেছে, এটা করতেছে, বাড়িতে মানুষ আসে গল্প করে, ও বু এ বু সে বু, এই গল্প শুরু করে দিছে। কিন্তু এই যে ডিভাইসটা সে দেখতেছে, একবারও বোঝে না যে আমার সন্তানের কি ক্ষতি হয়ে যাচ্ছে। এইগুলাই তো দেখতে পারে না আব্বা মা, বড় হলে পরে ওই রকমই হয়, ভেতরে তো কি দেখে বুঝেন না। কার্টুন দেখতে দেখতে কত কিছু দেখে ওই ছোট বয়সেই, সব কিছু তার মাথার ভেতরে জমা হয়, আর বড় হলে ওই রকম ডিপ জল মার্কা হয়। আব্দুল কাদের জিলানী কি এমনিই হয়? এরপরে 5 নম্বর, পরিবার ভিত্তিক দাতব্য কার্যক্রম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। খালি ওয়াজি করব পরিবার নিয়েও তো কিছু বলা দরকার, এটাও এক ধরনের তো ওয়াজি। পরিবার ভিত্তিক দাতব্য কার্যক্রম, এইটা মানে কি? পরিবারে দানের প্রচলন করা, অর্থাৎ একটা বাক্স বানাবেন, ওই বাক্সের ভেতরে সন্তান 5 টাকা দিবে, বউ 10 টাকা দিবে, এগুলো কোত্থেকে পাবে? আপনি দিবেন ওদেরকে, আপনি ওদের হাতে হাতে ধরাইয়া দিবেন। কেন? এইটা ওরা শিখতেছে, শিক্ষা। ছোট মানুষ ও 5 টাকা হাতে ধরাইয়া দেন, ওর ভেতরে ফেলে দিবে যে বাবা এই যে দান এইভাবে করা লাগে, এখানে দান করে দাও, এটা দান বাক্স। কত সুন্দর নিয়ম। সবাই যখন এরকম শিখতেছে বিষয়টা, এরকম দান করতে করতে 1 মাস পর দেখবেন ওই দান বাক্স, টাকা তো আপনারই, কিন্তু সবাই উৎসাহভাবে দান করতেছে। দেখা যায় যে আবার কেউ হচ্ছে দান করবে কিভাবে? আপনি প্রথমে দানের টাকা দিছিলেন, পরে দেখবেন যে ও সদাই খাওয়ার জন্য টাকা দিচ্ছেন, ওই টাকা বাঁচায় রাখছে, কিরে দান করা লাগে। তাহলে আবার ওইগুলো আগেই পরামর্শ দিবেন যে বাবা সদাই খাওয়ার টাকা এরকম করে বাঁচায় রাখা লাগে, দান করা লাগে। ও দেখবেন সদাই খাওয়ার টাকা বাঁচায় রাখছে ছোট মানুষ, ওর ভেতরে দান করে দিচ্ছে। মাস শেষে দেখবেন অনেক টাকা হয়েছে ওর ভেতরে, আপনার টাকা দিয়ে, সবার টাকা দিয়ে। ওই টাকাটা কি করবেন? এই যে 1 মাস পরে আপনি গোটা গ্রামটা ঘুরবেন, যারা অসহায় মানুষ আছে তাদের সাথে কথা বলবেন হাসি মুখে। আর হাসি মুখে কথা বলাও কিন্তু এক ধরনের সাদাকা। হাসি মুখে কথা বলবেন আর হাদিয়া হিসেবে কিছু টাকা দিলেন ওই গরিব পরিবারে। ছেলের পরীক্ষার ফি নাই, কিছু টাকা দিলেন। মেয়ের বিয়ে হচ্ছে না, কিছু টাকা দিয়ে সহযোগিতা করলেন। এভাবে যদি সহযোগিতা করেন এই টাকাগুলো দিয়ে, আপনার প্রতি মানুষের যে একটা এটাও বেড়ে যাবে, আর আল্লাহর কাছে তো এর প্রতিদান অবশ্যই পাবেন। আপনার টাকায় মানুষের অনেক উপকার হবে এই গরিব ফ্যামিলিগুলোর। তাহলে এইগুলো করবেন। আচ্ছা, পরিবার নিয়ে তো অনেক বলছি, অন্য একটা বিষয় নিয়ে আরেকটু বলি।
এরপরে আরেকটা বিষয় জানা দরকার, এই যে জিকির নিয়ে বেশি আমাদের দেশে লাফালাফি শুরু হয়েছে, জিকির করতে করতে দেখা যায়